শক্তিকে ব্যবহার করছে পরাজিতরা। গণতন্ত্রের বাধা সৃষ্টিতে ফ্যাসিবাদ বিরোধী কেউ কেউ ঐক্যে জোর তারেক রহমানের। কোন দলের স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয়। জামায়াতের আলোচনার প্রস্তাবে সাড়া নেই। কোন দলকে রেফারির ভূমিকায় চায় না বিএনপি। রাস্তায় নামলে সংঘর্ষের শঙ্কা খসরুর। ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। মেট্রো রেলের বিয়ারিং প্যাডে প্রাণহানির ক্ষতিপূরণ দিতে হবে ঠিকাদারকে, দাবি ডিএমটিসিএল এর। প্রকল্প বুঝে না পাওয়ার যুক্তি, তদন্তে গাফিলতি চিহ্নিতের পরামর্শ। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণাঞ্চল, মিলছে না প্রতিশ্রুত ক্ষতিপূরণ। আন্তর্জাতিক সম্মেলনে রাজনৈতিক ও কূটনীতিতে জোর দেওয়ার আশ্বাস। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত করতে ফ্যাসিবাদী সময়ের গুপ্ত শক্তির কৌশল ব্যবহার করছে 5 আগস্টের পরাজিতরা। নতুন দেশ গড়ার সুযোগ বিনষ্ট করছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কেউ কেউ। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার পাশাপাশি ঐক্য ধরে রাখার তাগিদ দিয়েছেন তারেক রহমান। কোনো দলের স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয় বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে ঐক্যের আলোচনা প্রস্তুত থাকলেও বিএনপি কোনো দলকে রেফারির ভূমিকায় চান না বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। জুলাই জাতীয় সনদের সুপারিশ জমা হওয়ার পর থেকে সনদ বাস্তবায়ন, গণভোট ও সংসদ নির্বাচন আর নোট অফ ডিসেন্ট ইস্যুতে সরগরম রাজনীতির মাঠ। মাঝে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য 1 সপ্তাহের সময় বেঁধে দেয়া নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। শনিবার বিকেলে হিন্দু প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারকে তাদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নোট অফ ডিসেন্টের ব্যাখ্যাও দেন তিনি। জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। ফ্যাসিবাদ আমলের গুপ্ত শক্তি আবারও একই কৌশলে গণতন্ত্র উত্তরণের পথকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের আন্দোলনের সঙ্গী কারো কারো ভূমিকা বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে। ফ্যাসিবাদ শাসন আমলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল, পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। এদিকে ছাত্রদল আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সরকারের সীমারেখা নির্বাচন পর্যন্ত। তিনি বলেন, আলোচনার জন্য প্রস্তুত বিএনপি, তবে কোনো রাজনৈতিক দলকে রেফারির ভূমিকায় চান না তারা। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন। আপনাদের এইরকম কোনো এখতিয়ার নাই আমাদেরকে ডিকটেট করার যে 7 দিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত নেন, না হলে আমরা সিদ্ধান্ত নেব। প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে আহ্বান জানায় কোনো বিষয়ে আলোচনা করার জন্য, যে কোনো ইস্যুতে, আমরা সবসময় আলোচনায় আগ্রহী যাব। কিন্তু কোনো বিষয়ে আলোচনা করার জন্য কোনো রেফারির ভূমিকায় কোনো দলকে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি, সেটা বোধহয় সঠিক হচ্ছে না। এছাড়া নির্বাচন কমিশনকে ডিসেম্বরেই তফসিল ঘোষণার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। আমরা মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জনমত উপেক্ষা করে জোর করে দাবি আদায়ে কথায় কথায় রাস্তায় নামছে কিছু দল। বৃহত্তর দল মাঠে নামলে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
এদিকে জামায়াতের সংলাপের আহ্বানে বিএনপি সাড়া দেয়নি বলে জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে উত্তরণ ঘটেনি। দলগুলো ঐক্যে পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকার দ্রুতই সিদ্ধান্ত নেবে বলে জানান প্রেস সচিব। যে চাহিদা সেটাকে আমরা তুলে আনতে পারি না। জাতীয় নির্বাচন সামনে রেখে দলগুলোর নির্বাচন ইশতেহার প্রণয়নে প্রযুক্তির ব্যবহার শীর্ষক সেমিনার সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা ট্রেসের আয়োজনে অংশ নেন বিভিন্ন দল এবং সরকারের প্রতিনিধি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অধিকাংশ দল নির্বাচনের দিন গণভোটে একমত হলেও জামায়াত রাজপথে নেমে দাবি আদায়ে জবরদস্তি করছে। এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, প্রেশার নয়, জনমত গঠনের রাজপথে তারা। জামায়াতের সংলাপের আহ্বানে বিএনপি অস্বীকৃতি জানিয়েছে বলেও জানান তিনি। আমাদের যেটুকু বিরোধ আছে, আমরা কি মাঠের কোনো কর্মসূচি দিয়ে, আমরা কি চাপ প্রয়োগ করে, হুমকি দিয়ে, জবরদস্তি করে এগুলোকে আমরা সমাধান করতে পারবো? এটা নিশ্চয়ই কোনো পথ না। আলোচনা লাগবে, বোঝাপড়া লাগবে, সমঝোতা লাগবে। আমরা ডেমোক্রেটিক প্রসেসে আগাচ্ছি এবং আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি। আমরা জনমত তৈরি করার জন্য করছি, আমরা প্রেশার গরুবিচার কাজ করছি না। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে, ওই সময় ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা স্বরূপ সবসময় বাজাতো, অমুকের সাথে বসবো, অমুকের সাথে বসবো না। সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। কিছু দলের মধ্যে স্বৈরাচারী মনোভাব এসেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা কথায় কথায় রাস্তায় নামে তাদের মতো বৃহত্তর দল নামলে সংঘর্ষের শঙ্কা রয়েছে। কথায় কথায় আপনি রাস্তায় যাবেন, বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে, তখন তো সংঘর্ষ হবে না। আমাদের মধ্যে একটা কেন জানি স্বৈরাচারিতার একটা মনোভাব চলে আসছে। আপনি এখন মালিক নিজে হয়ে যাচ্ছেন কেন? মালিক তো জনগণ। দলগুলো ঐক্যে পৌঁছাতে না পারলে অন্তর্বর্তী সরকার দ্রুতই সিদ্ধান্ত নেবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার দিনরাত কাজ করছে বলেও জানান শফিকুল আলম। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে। ইন্টারিম গভর্নমেন্ট ফুললি কমিটেড ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করার জন্য। ইলেকশন হবে। অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নির্বাচন ইশতেহার প্রণয়নে নাগরিকদের মতামত নিতে দুটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম উন্মুক্ত করা হয়। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আরপিও সংশোধনী নিয়ে ক্ষুব্ধ বিএনপি সহ বেশ কয়েকটি দল। নেতাদের অভিযোগ, অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই জোটের প্রতীকে ভোট করার বিধান বাতিল করা হয়েছে। দ্রুত এই ধারার পুনর্বহাল চান তারা। তবে বিপরীত অবস্থানে জামায়াত এনসিপি। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের দীর্ঘ সময় ধরেই জোটের প্রধান রাজনৈতিক দলের প্রতীকে শরিক দলের প্রার্থীদের ভোটে লড়ার রেওয়াজ রয়েছে। তবে সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন হওয়ায় এখন আর থাকছে না সে সুযোগ। ফলে নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে প্রার্থীদের, যা চলমান রাজনীতিতে যুক্ত করেছে নতুন বিতর্ক। এ সংক্রান্ত সংশোধনী পাশ হওয়ার আগে আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি দিয়ে আপত্তি জানিয়েছিল বিএনপি। তা আমলে না নিয়ে ৩রা নভেম্বর অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। তবে গেজেট প্রকাশের পরও থেমে নেই দলগুলো। দলীয় প্রতীকের পাশাপাশি আগের মতো জোটের প্রতীকে ভোট করার সুযোগ ফেরাতে ইসির দ্বারস্থ হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, 12 দলীয় জোট সহ কয়েকটি দল। এটা তো হঠাৎ করে দলগুলোর উপরে চাপিয়ে দেওয়াটা কিন্তু যৌক্তিক কোনো কথা না। আপনার দলগুলোর সঙ্গে তো আপনার তো আলোচনাই করেননি, বসবেন, কথা বলবেন, মতামত নেবেন। অতীতের একটা জায়গা থেকে হঠাৎ করে আপনি ডিপার্ট করছেন, ওনারা কাজটা ঠিক করেননি। আমাদের দলের অবস্থান তো হলো নিজস্ব প্রতীকে করা, কিন্তু একই সাথে আগামী নির্বাচনে আমরা বলেছি যে জনপ্রিয় অন্য কোনো প্রতীকে নির্বাচন করার বিধানটা আগের মতন থাকা দরকার। নির্বাচন কমিশন এটা অত্যন্ত স্বৈরতান্ত্রিক কায়দায় এই সিদ্ধান্তটা নিয়েছে। রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা থাকা উচিত যে তারা কোন প্রতীকে নির্বাচন করবে, জোটবদ্ধ প্রতীকে নির্বাচন করবে না নিজস্ব প্রতীকে নির্বাচন করবে। আপনারা আমাদের সাথে কোনো আলাপ আলোচনা না করার প্রেক্ষিতে সেটা রাজনৈতিক দলকে প্রতিপন্ন করা হয়েছে। আমরা দাবি করব নতুন যে অধ্যাদেশটা করেছে এটা বাতিল করার জন্য। একটা জোট কেন হয়? জোট হয় নির্বাচনে জেতার জন্য, কৌশলগত একটি বিষয়। তো সেক্ষেত্রে কেউ যদি মনে করে না জোটের প্রতীকে ইলেকশন করব, সেই অপশনটা রাখা দরকার ছিল। তো সরকার কোনো অপশন রাখে না। আমার কাছে মনে হয় কোনো দল মনে করে যে বিএনপির এই জাতীয় সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। সেই জায়গা থেকে
অনেকে চায়নি যে আসলে এইভাবে অপশনটা রাখা হোক। সমমনা দলগুলোর তৎপরতায় কি ফল আসতে পারে সেদিকে নজর রাখছে বিএনপি। আমরা হাল ছাড়ি নেই, এখন দেখি তারা কি করে। সবাইকে ইলেকশন কমিশনকে বলতে হবে যেটা এটা হয় না। আমরা যেটা চেয়েছিলাম সেটা তো বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু না। অতীতের নির্বাচনগুলো সবাই কিন্তু এই মার্কেটিং করছে, এমনকি 18 সালের নির্বাচন জামাতও ধানের শীষ মার্কেটে নির্বাচন করেছে। তো সুতরাং এবার কিছু গোষ্ঠীকে পক্ষপাতিত্ব করার জন্যই এটা করা হয়েছে, তবে এটা ডেমোক্রেটিক প্রসেসে ঠিক না। তবে প্রতীক ইস্যুতে আরপিওতে নতুন করে ফের কোনো সংশোধনীর বিরোধিতা করছে জামায়াত। আমরা বলেছি যে সিদ্ধান্ত রদবদল না করা, কারণ সরকার যদি দলের চাপের মুখে যদি দলীয় ইন্টারেস্ট সার্ভ করার জন্য এত বড় একটা বিষয় সিদ্ধান্ত পরিবর্তন করে, তাহলে সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। আজকে যদি একটা দলের দাবির মুখে একটা সিদ্ধান্ত চেঞ্জ করে, তাহলে আরেকটা দল আরও 3টা নিয়ে যাবে। প্রতীক সংক্রান্ত বিধানে এনসিপির অবস্থানও জামায়াতের মতোই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী আইন না করে সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার জাতির সময় নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন রাজনৈতিক দলের নেতারা। আর বৈষম্য বিরোধী আইনের প্রস্তাবনার সংঘাতেই বৈষম্য থাকার দাবি করে বৈষম্য বিরোধী না হলে সেই দলকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। বৈষম্য দূর করতে অন্তর্বর্তী সরকারের সময়েই এ সংক্রান্ত আইনের অধ্যাদেশ জারির দাবি নাগরিক সংলাপের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রবর্তন শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সংলাপে বৈষম্য রোধে আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। অন্যান্য আলোচকবৃন্দ বৈষম্য বিরোধী আইনের বেশ কিছু অংশের সমালোচনা করে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, প্রস্তাবনায় বৈষম্যের যে সংজ্ঞা দেয়া হয়েছে তা সমর্থনযোগ্য নয়, বরং এখানেও বৈষম্য করা হয়েছে। যে দল তার রাজনৈতিক কর্মসূচিতে নির্বাচন ইস্তেহারে নারীর প্রতি বৈষম্যের জন্য ইফেক্টিভ কোনো কমিটমেন্ট না করবেন, পদক্ষেপ যারা না নেবেন, আমরা তাদেরকে ভোট দেব না। আপনি এখানে বৈষম্য বিরোধীর কথা বলতে যে এমন কিছু ক্যাটাগরাইজ করেছেন, আপনার আইনের মধ্যে নিজেরা বৈষম্য করছেন। সংলাপে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, ঐক্যমত কমিশন এবং সংস্কার কমিশন বৈষম্য বিরোধী আইন না করে সংস্কারের নাম দিয়ে জাতির সময় নষ্ট করছে। ঐক্যমত কমিশনের ফার্স্ট প্রায়োরিটি তারা এই আইনটা করবে, করা উচিত ছিল। আইনটা বৈষম্য বিরোধী কার্যকর কোনো আইন করে নাই, দেড় বছর যে জাতির সময় নষ্ট করছে। এখন ল যদি শুধুমাত্র একটা থেকে আপনাকে প্রোটেক্ট করে, লেটস সে আপনার জেন্ডার আইডেন্টিটি থেকে প্রোটেক্ট করে, আপনি কিন্তু স্টিল উইল বি ডিসক্রিমিনেটেড। অন্তর্বর্তী সরকারের সময়ে বৈষম্য বিরোধী আইনের অধ্যাদেশ জারির আহ্বান জানান নাগরিক সংলাপের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সরকারের বাকি সময়ের ভিতরে একটি বৈষম্য বিরোধী আইনের খসড়া নিয়ে একটি অধ্যাদেশের পর্যায়ে নিয়ে যাওয়া, এটাকে বাস্তবায়ন করা, পরবর্তী সংসদে যাতে একটি প্রকৃত আইন হিসেবে গৃহীত হয়, তার জন্য সমস্ত রাজনৈতিক দলের ইস্তেহারের ভিতরে এটাকে অন্তর্ভুক্ত করা। এদিকে প্রস্তাবিত আইনের সংস্কার করে দ্রুত বাস্তবায়নের দাবি জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জামায়াতকে মুনাফিকের দল আখ্যা দিয়ে আগামী নির্বাচনে কওমি আলেমরা দলটির সঙ্গে থাকবে না বলে জানিয়েছে হেফাজতে ইসলাম। একই সঙ্গে অন্য দলগুলোকেও জামায়াতের সঙ্গে জোট না করার আহ্বান হেফাজত আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরের। রাজধানীর শাহবাগে কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেন হেফাজত ইসলামের নেতারা। বক্তারা বলেন, আগামী নির্বাচনে কওমি আলেমরা জামাতের পক্ষে থাকবে না। দলটি ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসার আলেমদের সবচেয়ে বেশি ক্ষতি করবে। জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিন, যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে, আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা। জামাত বাংলাদেশে আছে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, সবচেয়ে বেশি আঘাত আসবে এই কওমি মাদ্রাসার উপরে। আবুল আল্লাহ মওদুদের ইসলাম মদিনার ইসলাম নয়, এই জন্য বলবো ধোঁকাবাজি জীবনে করছো আর সামনে করো না, আর করতে গেলেও এই মাটিতে তোমাদের ঠাঁই নাই। হেফাজত আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, জামাত মওদুদের ইসলাম অনুসরণ করে, মদিনার ইসলাম নয়। তাদের সঙ্গে কোনো ঐক্য হবে না। এটা মওদুদের ইসলাম,
এটা আমাদের ইসলাম না, এটা হলো मदनी रहमतुल्लाह अलैह কথা। हमारे इस्लाम मदीना का इस्लाम है और मौदूदी के इस्लाम है, जमात इस्लाम के इस्लाम है। इसलिए कादिर में जितना नुकसान नहीं हो रहा दीन का, जमात इस्लाम से इससे बहुत ज़्यादा नुकसान हो रहा। সভায় প্রাথমিক বিদ্যালয়ে নাচ গানের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার আহ্বান জানান হেফাজত মহাসচিব সাজিদুর রহমান। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া ছাড়া কোনো মুসলিম উম্মার সিলেবাস পূর্ণাঙ্গ হতে পারে না। আগামী 15 নভেম্বর কাদিয়ানীদের বিরুদ্ধে শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন তারেক রহমান। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার 1 থেকে 2 দিনের মধ্যে ঢাকায় আসছেন তিনি। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতি ও ভূ রাজনৈতিক কারণে তার নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা ফোর্সের জন্য সরকারের কাছে আবেদন জানানো হবে। আহমেদ সালেহিনের রিপোর্ট। দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে তারেক রহমান থাকবেন মায়ের বাড়ির পাশেই। প্রস্তুত হচ্ছে 196 নম্বরের বাড়িটি। গুলশান এভিনিউয়ের এই বাসাটির ভেতরে চলছে সংস্কার কাজ। বাইরে করা হয়েছে নতুন রং। নিরাপত্তায় কাঁটাতারের বেষ্টনী আছে সীমানা প্রাচীরে। অন্যদিকে গুলশান 2-এর 86 নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমান তিনি দেশে ফিরলে এই কার্যালয়ে তিনি অফিস করবেন এবং তিনি তার রাজনৈতিক কার্যক্রমগুলি চালাবেন এই অফিসে ঘিরেই। কার্যালয়, বাসা সবই প্রস্তুত হচ্ছে। তবে কবে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এ নিয়ে জানতে চাওয়া হয় চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবরের কাছে। ওনার সাথে আমার সর্বশেষ যখন কথা হয়েছে উনি বলেছিলেন যে আমি দেশে আসার আগে আপনাকে 1 মাস সময় দেব আমার আসার দিনটা। ওনার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্দ্বিধায় বলতে পারি উনি ইলেকশন শিডিউলের ডিক্লারেশন ইন এ ডে অর টু উইল কাম, ডেফিনেটলি ডিসেম্বর ফার্স্ট উইকের মধ্যে আসবেন ইনশাআল্লাহ। ভূ রাজনৈতিক কারণ ও দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে তারেক রহমানের, এমনটা জানিয়ে ফজলে ইলাহি আকবর বলেন, তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছেন তারা। বর্তমান পরিস্থিতিতে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি ইজ আ মাস্ট। তারেক রহমান কিন্তু এক ব্যক্তি নন, উনি এখন শুধু বিএনপির লোক না। ওনার কিছু যদি ঘটে যায় একটা দেশে এমন একটা পরিস্থিতি হবে যে যেই আমরা স্থিতিশীলতা এবং ভবিষ্যতে একটা ইলেকশন সবই কিন্তু বানচাল হবে। ওনাকে একদিকে জনগণের সাথে মিশতে হবে, সেই সুযোগ করতে হবে, আরেকদিকে ওনার নিরাপত্তাও দেখতে হবে এবং এটা কিন্তু হাইলি প্রফেশনাল একটা ব্যাপার। সরকারের যে স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে ভিভিআইপি প্রোটেকশন, তারা অথবা সেনাবাহিনী এই দায়িত্ব নিতে পারে। ইতিহাসে এরকম অনেক ঘটনা আছে, এরকম ক্রিটিক্যাল টাইমে কিন্তু টার্গেট হয়ে যেতে পারে। এদিকে আমাদের সর্বোচ্চ নজর রাখা আমাদের সকলেরই প্রয়োজন। গত মাসেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য 2টি বুলেট প্রুফ গাড়ি কিনতে বিএনপিকে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্সও শিগগিরই হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল জারির পর প্রশ্ন উঠেছে, কারা দেবে এই অর্থ। ডিএমটিসিএল বলছে এখনও প্রকল্প বুঝে নেননি তারা, তাই ক্ষতিপূরণ মেটানোর দায় নিতে হবে ঠিকাদারকে। আর আইনজীবী বলছেন দায় এড়াতে পারে না পরিচালনা প্রতিষ্ঠানও। তদন্তের মাধ্যমে গাফিলতি চিহ্নিত করে ক্ষতিপূরণ আদায়ের পরামর্শ তার। আরও জানাচ্ছেন মনির হোসাইন। মেগাসিটি ঢাকা, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা মেট্রো রেল, নগর জুড়ে এত মেগা প্রকল্পের ভিড়ে প্রশ্ন যখন নাগরিক নিরাপত্তা, উত্তর তখন আবুল কালাম আজাদ। 26 অক্টোবরের দুপুর ফার্মগেট মেট্রো রেলের নিচে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হন আজাদ। তারপর থেকেই আলোচনায় মেগা প্রকল্পের নিরাপত্তা। প্রশ্ন ওঠে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানো পরিবারের ক্ষতিপূরণ নিয়েও। দুর্ঘটনার দিন তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আজাদের পরিবারকে 5 লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন সেতু উপদেষ্টা। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। এরই মধ্যে ক্ষতিপূরণ ও তদন্ত কমিটি গঠনের আদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন 2 আইনজীবী। পরে 29 অক্টোবর আবুল কালামের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
এখন প্রশ্ন, কারা দেবে এই ক্ষতিপূরণ? আইনজীবীরা বলছেন, হুট করেই কাউকে দোষারোপ না করে তদন্তের মাধ্যমে যাদের গাফেলতি পাওয়া যায় ক্ষতিপূরণ দিতে হবে তাদেরই। কারা ওন করে, কারা চালাচ্ছেন, এর সবারই দায়িত্ব আছে। যিনি কন্ট্রাক্টর তার নেগলিজেন্স থাকলে এটা কমিটি একটা করেই করতে হবে। এটা কিন্তু আপনি হুটহাট বলতে পারবেন না যে এই এমডিকে দেওয়ার জন্য, হুটহাট বলতে পারবেন না কন্ট্রাক্টরকে দেওয়ার জন্য, তাই না? এই নেগলিজেন্সটা কি, এটা কমিটির মাধ্যমে তদন্ত করে বের করে তারপরে নির্ধারণ করতে হবে কার লায়াবিলিটিস। এই যে নেগলিজেন্সের কারণে বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে, এটা কিন্তু এই মুহূর্তে এটাকে কিন্তু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আনা উচিত। কারণ আমরা যে কটা ঘটনা দেখছি সবগুলো হাইকোর্টে রিট, এবং সেই প্রেক্ষিতে হয়তো ক্ষতিপূরণ বা সেইভাবে আলোচনা চলছে। মেট্রো রেল আইন 2015-এর 8ম অধ্যায়ে উল্লেখ আছে, মেট্রো রেল পরিচালনাকালে কেউ ক্ষতিগ্রস্ত হলে এর ক্ষতিপূরণ দিতে হবে লাইসেন্সিকে। সেক্ষেত্রে দায় আসে ডিএমটিসিএল এর ওপর। তবে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন, এখনও ঠিকাদার থেকে প্রকল্প বুঝে নেননি তারা, তাই পুরো দায়িত্ব নিতে হবে ঠিকাদারকে। সেই সঙ্গে ত্রুটিগুলো ঠিক না হলে পারফরমেন্স সনদ দেয়া হবে না বলেও জানান তিনি। হাইকোর্টের রোল যেহেতু হয়েছে, এটা আমরা তো মানতেই হবে। কীভাবে মানব, কতটুকু মানব, সমস্ত কিছু সময় সাপেক্ষ। খালি নীতিমালা কোনোটাই নাই এখন, এই জায়গায় নাই, মেট্রোর জন্য কোনো সেপারেটলি নাই। বাট যেহেতু এখনও কন্ট্রাক্টার্স কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন, এদের ডিফেক্টস এখনও সম্পূর্ণভাবে বোঝায় দেয় না আমাদের। আমরা যা ডিফেক্টস পাইছি আমরা সমস্ত কিছু নোটিফাই করছি। যেহেতু এখনও বোঝায় দেয় নাই, অবশ্যই এটা কন্ট্রাক্টর এবং কনসালটেন্টের দায়িত্ব। মেট্রো রেলের ত্রুটি সহ ক্ষতিপূরণের বিষয়টি তদন্তাধীন দাবি করে দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রীকে চাকরি দেয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন ডিএমটিসিএল এমডি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে পিকআপ, অ্যাম্বুলেন্স ও প্রাইভেট কার। শনিবার রাতে ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যারেজ মালিক ও পুড়ে যাওয়া গাড়ির মালিকদের দাবি, মোটরসাইকেলে 3 জন এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পাশে থাকা 2টি গাড়িতে ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। তিনজনে দৌড় দিছি, রাস্তার উপর দৌড় দিছি, দৌড় দিয়ে আওয়াজ হচ্ছে, আর অ্যাম্বুলেন্সের পিছনে দিয়ে 2 জন লোক দৌড় দিছে। 3 জন ছিল, একজন বাইক নিয়ে। সিলিন্ডার যেন বাস্ট না হয় গাড়িতে, আমরা ওইভাবে হ্যান্ডেল করে আগুনটাকে নিয়ন্ত্রণে আসে আগুনটা নির্বাপন করছি আর কি। 10ম গ্রেড সহ 3 দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান। পরে শাহবাগে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড, জল কামান দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দাবি আদায়ে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে 10ম গ্রেডের দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। শিক্ষক আহত হয়েছে, ওরা নারী শিক্ষকদেরকে পর্যন্ত ছাড়ে না। জল কামান দিল, টিয়ার সেল দিল, লাঠি চার্জ করলো কেন? সাউন্ড গ্রেনেড দেওয়ার পরে আমাদের উপরে পানি ছোড়া শুরু করছে। আমাদের অপরাধটা কি? এক পক্ষ তো মেনে নিচ্ছে, এক পক্ষ না, ওদের সবাই মানে মেন যে নেতা, তো এই নেতা তো এখান থেকে সমর্পণ করে চলে গেছে, চলে যাবে আর কি। এর মধ্যে আরেকটা গ্রুপ ব্যারিকেড ভাঙা শুরু করলো। এই ব্যারিকেড ভাঙার পরে তো যেটা হলো, এই যে দেখছেন। শনিবার সকালে সারা দেশ থেকেই শিক্ষকরা রাজধানীতে এসে অংশ নেন অবস্থান কর্মসূচিতে। তারা বলছেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের 3য় শ্রেণীতে রেখে উন্নত জাতি গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়। এন্ট্রি পদ 10ম গ্রেডের জন্য আন্দোলন করছি, শতভাগ পদোন্নতির জন্য আন্দোলন করছি। উন্নত মন মানসিকতা সম্পন্ন জাতি হিসেবে গড়ে তোলার জন্য প্রাথমিক শিক্ষকদেরকে 10ম গ্রেড সুনিশ্চিত করাটা এখন একান্তই সময়ের দাবি। এদিকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে রোববার থেকে কর্মবিরতির ডাক দেন আন্দোলনরত শিক্ষকরা। সকল প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে। এর আগে খুলনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আন্দোলনে পড়াশোনা বিঘ্নিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ওনারা আন্দোলন করতে পারেন, কিন্তু আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যেন পড়াশোনায় বিঘ্নিত না হয়, এবং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব যদি আমাদের পড়াশোনা বিঘ্নিত হয়। এক লাফে 13তম থেকে 10ম গ্রেডে আসার কোনো যুক্তি নেই বলেও মন্তব্য করেন উপদেষ্টা। আমাদের এই অবস্থাতেই কাজ করতে হবে, এটা ধরে নিয়েই আমাদের আগাতে হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
এদিকে আটকদের মুক্তি ও আহতদের সুচিকিৎসা সহ পুলিশি বাধার প্রতিবাদ জানিয়েছেন 10ম গ্রেড সহ 3 দাবিতে আন্দোলনরত প্রাথমিকের সহকারী শিক্ষকরা। শনিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে একথা বলেন তারা। শিক্ষকদের দাবি, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহত প্রায় অর্ধশতাধিক। 5 জনকে আটক করা হয়েছে বলে অভিযোগ তাদের। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। যাতে শিক্ষকদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে থানা হাজতে পাঠানো না হয়। আমরাও চাই শিক্ষকদের প্রতি আপনারা অবিচার করবেন না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের শিক্ষকদের মুক্তি দিন আর আমাদের দাবি মেনে নিন। সহকারী প্রকৌশলী পদে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ সহ 3 দাবি তুলেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এক সমাবেশ থেকে এই দাবি তোলেন তারা। শিক্ষার্থীরা জানান, 3 দাবির বিষয়ে 7 নভেম্বরের মধ্যে কমিটির সুপারিশ দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। কোটা নির্ভর অদক্ষদের নিয়োগ দিয়ে দেশের ইঞ্জিনিয়ারিং খাত ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ তাদের। বারবার আশ্বাসের মধ্যে আটকে রাখা হচ্ছে দাবি করে শিক্ষার্থীরা বলেন, যা প্রতারণার শামিল। দাবি পূরণ না হলে দেশের ইঞ্জিনিয়ারিং কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। কোটা নির্ভর একটি গোষ্ঠী টেকনিক্যাল খাতের গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে রেখেছে এবং অযোগ্য ব্যক্তিদের প্রকৌশলী পদে বসিয়ে দেশের অবকাঠামো ও জনগণের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ঠেলে দিয়েছে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। আমাদের দাবি দাবাগুলো মেনে নেওয়া না হয় তাহলে আমরা সারা দেশে যত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে এবং কলেজ আছে সমস্ত বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন। পুলিশ সদর দফতর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় থেকে সুপারিশের পরও এখনও চাকরিতে যোগ দিতে পারেনি 2007 সালে নিয়োগ বাতিল হওয়া 330 পুলিশ কর্মকর্তা। ট্রেনিংয়ের আগে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করায় 17 বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। 24-এর গণ অভ্যুত্থানের পর আশার আলো দেখলেও তাতেও গুড়ে বালি। প্রধান উপদেষ্টার দফতরে ফাইল আটকে থাকায় কবে যোগ দিতে পারবেন চাকরিতে তার উত্তর জানেন না কেউ। স্বপন আহমেদের রিপোর্ট। মুন্সিগঞ্জের নিতাই চন্দ্র দাস ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল পুলিশ কর্মকর্তা হওয়ার। সেই ইচ্ছে থেকেই 2006 সালে অংশ নেন এসআই পদের পরীক্ষায়। সব ধাপ শেষে অপেক্ষা শুধু ট্রেনিংয়ে যাওয়ার। কিন্তু 17 বছরেও শেষ হয়নি সেই অপেক্ষার। আমার মাও কিছুদিন পরে মারা যায়। আমার ভিতরে দুঃখ, এই পুলিশ বাহিনীতে আমি আর যোগ দিতে পারিনি। আমার এই যোগদান বাবা দেখে যেতে পারে নাই। পুলিশের নিয়োগে উল্লেখ ছিল চাকরি শুরুর আগে বিয়ে করা যাবে না। রাজবাড়ীর আশরাফুল আলম নিয়ম মেনে 2006 সালের ওই নিয়োগে সার্জেন্ট পদে পরীক্ষায় অংশ নেন। সব ধাপ অতিক্রম করার পর ট্রেনিংয়ের আগে বাতিল হয়ে যায় নিয়োগ। চাকরিতে যোগদানের আশায় 1.5 যুগ পার হয়ে গেলেও বিয়ে করতে পারেননি তিনি। সব নিয়মে করে আমরা করছি, কিন্তু এটা ফল তো আমাদের না। আমি পোশাক পরে আমার আব্বুকে স্যালুট দিতে পারিনি। এখন আশায় আছি যে অন্তত পোশাকটা পরে অন্তত আমার আব্বুর কবরে যাতে স্যালুটটা দিতে পারি। শাহিনুরের দাবি, সব ঠিক থাকলেও বগুড়ার সন্তান হওয়ায় কারণ ছাড়াই বাদ পড়েন তিনিও। পরবর্তীতে 6টা রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, কিন্তু বগুড়া হওয়ার কারণে আমাকে ভাইবা থেকে আউট করে দেওয়া হয়। 2007 সালে দলীয় বিবেচনায় নিয়োগের অজুহাতে 536 জন এসআই ও 221 জন সার্জেন্ট সহ মোট 757 জনের নিয়োগ বাতিল করে তৎকালীন সরকার। সেই নিয়োগ বাতিলের 17 বছর পর 24-এর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন হলে নিয়োগ বঞ্চিত 757 জনের মধ্যে নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদন করেন 330 জন। আবেদন যাচাই বাছাই করে বিবেচনার জন্য প্রধান উপদেষ্টার দফতরে ফাইল পাঠায় পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়। কিন্তু সেই ফাইলটি এখনও আটকে আছে অজানা কারণে। তার অধীনস্থ সরকারের পুলিশের প্রধান থেকে যে সুপারিশ, ওনারই অধীনস্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটির যে সুপারিশ, আইন মন্ত্রণালয়ের যে সুপারিশ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সুপারিশ এবং সেটা পুনর্বহালের যে সামারিটি ওনার কাছে গিয়েছেন, সত্যিই কি উনি দেখেছেন? আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি মানবিক সিদ্ধান্ত চাই।
কী কারণে নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও যোগদানের আবেদনের ফাইল আটকে আছে তার উত্তর নেই কারো কাছেই। একজন ব্যক্তি কিংবা তার পরিবার কোনো রাজনৈতিক পরিচয় বা কোনো দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে তিনি যে চাকরি বা যে যোগ্যতা মেধার মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অর্জন করলেন সেটি তিনি গ্রহণ করতে পারবেন না, তাহলে আসলে আমাদের চাকরির এই প্রসঙ্গগুলো প্রতিযোগিতামূলক থাকারই দরকারটা কি? 1991 সালের একটি নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলে 1997 সালে তাদের বিশেষ প্রশাসনিক প্রক্রিয়ায় চাকরি ফেরত দেওয়া হয়েছিল। একইভাবে চাকরিতে যোগদানের আশা এখনকার ভুক্তভোগীদের। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চাহিদার বিপরীতে উদ্বৃত্ত উৎপাদন, রয়েছে স্বাভাবিক সরবরাহ, তবুও সংকটের অজুহাতে অস্থির পেঁয়াজের বাজার। চলতি মাসে 7 দিনে কেজিতে 40 টাকা বাড়িয়ে বাজার থেকে অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছে 173 কোটি টাকারও বেশি। এদিকে দামের চাপে অসহায় ভোক্তা। আবাদ ও ফলন বাড়ায় অভ্যন্তরীণ উৎপাদনেই চাহিদা পূরণ সম্ভব, তাই কৃত্রিম সংকটের চাপের মুখে আমদানির অনুমতি না দেওয়ার পরামর্শ কৃষিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। আগস্ট ও সেপ্টেম্বর 2 মাস খুচরা বাজারে মান ও জাত ভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল 80 থেকে 85 টাকা। পুরো অক্টোবর জুড়ে ছিল 80 টাকা। হঠাৎ করে 1 নভেম্বর এক লাফে 25 টাকা বেড়ে 105 টাকায় পৌঁছে যায়। এরপর 4 নভেম্বর 110 ও 5 নভেম্বর তা থেকে 120 টাকায়, অর্থাৎ 5 দিনে কেজিতে বাড়ে 40 টাকা। কিন্তু কারণ কি? পুরোটাই আমাদের দেশি মালে চলছে, এখন দেশি মালও একটু শর্ট হয়ে গেছে। ব্যবসায়ীরা এমন দাবি করলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গত অর্থ বছরে বেড়েছে পেঁয়াজের চাষ ও উৎপাদন, এখনও চাহিদার বিপরীতে রয়েছে যথেষ্ট মজুত। গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদকে আমরা সম্প্রসারণের চেষ্টা করেছি, সেটা আমরা ইতিমধ্যে বাজারে আসা শুরু করেছে। উৎপাদন ও সরবরাহ নিয়ে কৃষি সম্প্রসারণের দাবির মিল পাওয়া যায় বাজার বিশ্লেষণেও। কেননা গেল অক্টোবরেও সর্বোচ্চ দাম ছিল 80 টাকা, অথচ এর আগে 2023 ও 2024 সালে জুন মাসেই 1 কেজি পেঁয়াজের দাম ছাড়ায় 85 টাকা, যা বেড়ে অক্টোবরে পৌঁছায় 115 টাকায়। ফলে এবার নভেম্বরের এই আকস্মিক দামের পেছনে কারসাজি দেখছেন ভোক্তারা। সাধারণ মানুষের জন্য এটা বিরাট একটা ভোগান্তি, কারণ 40 টাকা পেঁয়াজের কেজিতে বেড়ে গেছে। হয়তো বা মনে হচ্ছে যে সিন্ডিকেট ঢুকে গেছে আবার আগের মতো। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে দেশের দৈনিক পেঁয়াজের চাহিদা 7,715 মেট্রিক টন। সে হিসেবে নভেম্বরের 7 দিনে কেজিতে 40 টাকা পর্যন্ত বাড়তি ধরলেও বাজার থেকে অসাধু ব্যবসায়ীরা তুলে নিয়েছেন 173 কোটি টাকারও বেশি। কৃষিবিদরা বলছেন মৌসুমের শেষ দিকে সরবরাহ কমা স্বাভাবিক হলেও অভ্যন্তরীণ উৎপাদনের চাহিদা পূরণ সম্ভব। অনেকগুলো কোম্পানি চাইছে আমরা আমদানি করি বিদেশ থেকে, এটা করতে দেওয়া উচিত না, কারণ এইটুকু হিট এইটুকু স্ট্রেস তাকে সহ্য করতে হবে। 2024-25 অর্থ বছরে সারা দেশে 2,93,431 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। উৎপাদন 44.5 লাখ মেট্রিক টন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর পণ্যের মেধাস্বত্ব ব্যবহার নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। শনিবার রাজধানীর FBCCI ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় কথা জানান বক্তারা। তারা বলেন বর্তমানে অনেক পণ্য উৎপাদনে মেধাস্বত্বের বিধিনিষেধ না থাকলেও উন্নয়নশীল দেশে উত্তরণের পর আর সেই সুযোগ থাকবে না। এতে কিছু পণ্যের দাম বেড়ে যেতে পারে, বিশেষ করে প্রভাব পড়বে ঔষধ শিল্পে। এছাড়া SME খাতের কিছু পণ্যের উৎপাদনও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এজন্য নিজস্ব দক্ষতায় নতুন ব্র্যান্ড তৈরির পরামর্শ দেন আলোচকরা। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। একই দাবিতে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা। শনিবার বিকেলে নগরের জেলা পরিষদ চত্বর থেকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের মিছিল শুরু হয়। এতে যোগ দেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। পরে দাবির পক্ষে সংহতি জানায় বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা। সমাবেশে অবিলম্বে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসলে বন্দর রক্ষায় দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে হুঁশিয়ারিও দেন বক্তারা। বন্দর রক্ষা আমাদের জাতীয় দায়িত্ব, বিশেষ করে গোটা চট্টগ্রামবাসীর দায়িত্ব এই চট্টগ্রাম বন্দর রক্ষা করা। এই চট্টগ্রাম বন্দর দিয়েই আমাদের সমস্ত আহার
এই বন্দর দিয়েই ঢুকে এই বন্দর দিয়ে বের হয়। বাংলাদেশের সম্পদের উপর যদি কোনো আক্রমণ হয় তাহলে সেটা আমরা রুখে দাঁড়াবই। তাকিয়ে দেখলে চলবে না, এটার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মুন্সিগঞ্জের ধলাগাঁও প্রাচীন হাটে উঠতে শুরু করেছে শীতের সবজি। কৃষকের তুলে আনা নানা সবজির সমাহারে সেজেছে বাজার। সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, হেমন্ত থাকলেও কিন্তু শীতের আবহাওয়া তৈরি হয়েছে এবং শিশিরের পরিমাণ কিন্তু এখন বেড়ে গেছে, তাই কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণ শীতের সবজি উঠেছে। আপনারা লক্ষ্য করছেন যে ফুলকপি এবং একই সঙ্গে কিন্তু উঠেছে লাল শাক, সিম, বেগুন, এই সব সবজিতে কিন্তু পুরো বাজার ভরে গেছে। তবে দাম কিন্তু চড়া। আপনারা দেখছেন যে ছোট আকারের এই ফুলকপি কিন্তু 50 টাকা প্রতিটির দাম হাঁকা হচ্ছে। একই সঙ্গে যে লাল শাক সেগুলোর দাম কিছুটা কম হলেও তারা বলছেন যে আটি প্রতি 10 টাকায় বিক্রি করছেন। তবে এক আটি কিন্তু 1 কেজি হবে না, 2 আটিতে 1 কেজি হবে। এই যে পাশে কালো বেগুন রয়েছে, সেই কালো বেগুনের দাম কিন্তু 50 টাকা কেজি এবং ধনিয়া পাতার দাম কিন্তু যে বাজারে প্রচুর ধনিয়া পাতা, কিন্তু ধনিয়া পাতা কিন্তু 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং এই যে এই সময়টায় ধনিয়া পাতার দাম কিন্তু এত বেশি থাকবার কথা নয়। তারা বলছেন যে অতি বৃষ্টির কারণে কিন্তু সবজির অনেক ক্ষতি হয়েছে, তার কারণে এত চড়া দামে তারা বিক্রি করছেন। আপনারা দেখছেন যে শশা উঠেছে এবং শশা কিন্তু বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে এবং ক্ষীরা এখনো কিন্তু বাজারে দেখা যায়নি। তবে জলপাই, পটল, যে ঢেঁড়স এসবে কিন্তু এখনো বাজারে আছে এবং রবি মৌসুম কিন্তু শুরু হয়েছে এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন যে তারা 1700 হেক্টরের বেশি জমিতে কিন্তু শীতের সবজি আবাদ হয়েছে এবং লাউ কিন্তু প্রচুর পরিমাণ লাউ উঠেছে, কিন্তু সেই লাউ বিক্রি হচ্ছে কিন্তু প্রতিটি 30 থেকে 60 টাকা পিস দরে। এবং এই যে বর্ষার সময় যে মিষ্টি কুমড় পাওয়া যাচ্ছিল, সেই মিষ্টি কুমড় কিন্তু এখনো বাজারে আছে। এই শীতের সবজির পাশাপাশি কিন্তু অন্যান্য সবজি, যে সবজিগুলো এই শীতের সময় হয় না, সেই সবজি কিন্তু উঠেছে। তারা বলছেন যে কৃষি ক্ষেত্রে যে বিপ্লবটি ঘটেছে, যে 12 মাস যে উৎপাদন করার কিছু কৌশল তারা রপ্ত করেছেন, সেগুলোই কিন্তু তারা ব্যবহার করে এই সবজি বাজারে নিয়ে আসতে পারছেন। এবং মূলা বাজারে উঠেছে প্রচুর পরিমাণ এবং ছোট বড় বিভিন্ন সাইজের মূলার সঙ্গে, যেমন মূলার সাইজ ছোট হলেও কিন্তু শাক খাওয়ার মতো অবস্থা, সেইগুলো কিন্তু আমরা দেখছি যে বাজারে রয়েছে। এবং সিম পুরোপুরি বাজারে এখনো উঠেনি, তবে অল্প কিছু সিম বাজারে দেখা যাচ্ছে। তবে পেঁপে প্রচুর পরিমাণ রয়েছে এবং পেঁপের দাম কিন্তু অপেক্ষাকৃত কম। তারা বলছেন যে 25 থেকে 30 টাকা কেজিতে পেঁপে বিক্রি করা হচ্ছে। তবে আলুর দাম সবচেয়ে কম। নতুন আলু এখনো বাজারে আসেনি, তবে পুরনো আলু কিন্তু বিক্রি হচ্ছে খুচরা বাজারে 13 থেকে 14 টাকা কেজিতে এবং সেটি পাইকারি বাজার, বিশেষ করে কোল্ড স্টোরে যে হিমাগার গেটে বিক্রি হচ্ছে কিন্তু 8 থেকে 10 টাকা কেজিতে। এই কারণে কিন্তু এই যে আলু উৎপাদনে সর্ববৃহৎ যে জেলাগুলোর একটি, যে এখানে 10.5 লাখ মেট্রিক টনের বেশি আলু উৎপাদন হয়, সেই জেলা থেকে কিন্তু এখন নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে এখানকার 77,000-এরও বেশি পরিবার এই আলু ভিত্তিক অর্থনীতির সঙ্গে সরাসরি জড়িত, তারা কিন্তু এখন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের সবজি বাজারের সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শনিবার দুপুরে টাঙ্গাইলে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে আয়োজিত আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ডক্টর আহসান এইচ মনসুর বলেন, রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালোভাবে চলবে। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। তারা কিন্তু তখন বললে হবে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা বড় ভুক্তভোগী, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুত ক্ষতিপূরণ এখনও অধরাই।
তাই আসন্ন COP30 সম্মেলনে দাবি দেওয়া জোরালোভাবে তুলে ধরতে কূটনৈতিক ও বাস্তব প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করছে দক্ষিণাঞ্চলের মানুষ। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের উপকূলীয় অঞ্চল এখন জলবায়ু বিপর্যয়ের কেন্দ্রবিন্দু। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নদী ভাঙনে ক্ষতির পরিমাণ বাড়ছে প্রতি বছরই। এসব অঞ্চলে কমছে ফসলি জমি আর ফসলের উৎপাদন। বাস্তুচ্যুত হয়ে শহরমুখী হচ্ছেন বহু মানুষ। লবণাক্ততা বৃদ্ধিতে সুপেয় পানির সংকটও বেড়েই চলছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অঞ্চলে গড়ে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। ফসল হয় না, লবণ পানি খুবই এটা অসুবিধা। খুব ঘনঝড়, তাতে করে আমাদের সব ডুবে যায়। পানিতে ডুবে আমরা খুব ক্ষতিগ্রস্ত হই। লবণ পানি ঢোকে, আমাদের ফসলের ক্ষতি হয়। মানুষ চলে যায়, তারপরে হলো ফসলের ক্ষতি হয়, নিজেদের গরু, বাছুর, ছাগল, হাঁস, খুঁড়ো কিছুই থাকে না। আগামী 10 নভেম্বর থেকে ব্রাজিলের বেলিম শহরে শুরু হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন, যেখানে বিশ্বের 198টি দেশের প্রতিনিধিরা জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ ও ক্ষতিপূরণ ইস্যুতে আলোচনা করবেন। বিশ্বব্যাংকের তথ্য বলছে বাংলাদেশে বার্ষিক জলবায়ু ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে $3.2 বিলিয়ন। এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনের অন্যতম মূল বিষয় ক্ষতিপূরণ তহবিলের চূড়ান্ত কাঠামো নির্ধারণ। ক্ষতিপূরণ আদায়ের দাবিগুলো আরও জোরালোভাবে তুলে ধরার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। বেসরকারি সংস্থা ও তরুণ জলবায়ু কর্মীরাও এই সম্মেলন ঘিরে জোর প্রস্তুতি নিচ্ছেন। ক্ষতিপূরণ, অভিযোজন তহবিল ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসন, এসব বিষয় নিয়ে এবারও বাংলাদেশের দাবি থাকবে জোরালো। তবে বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক কূটনীতি ও আন্তর্জাতিক লবিংয়ের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ। সিভিল সোসাইটির পক্ষ থেকে আমরা যেই দাবিটা উত্থাপন করেছে যে লোন হিসেবে না, কিন্তু আমাদেরকে গ্রান্ট হিসেবে দিতে হবে। সো এই গ্রান্টিং এর ব্যাপারে আমরা COP30-তে আমরা এবার এই বিষয়টাকে হাইলাইট করব। 300 বিলিয়ন থেকে এটাকে আমরা 1.3 ট্রিলিয়নে নিয়ে যেতে চাই। এটা তো ধরেন ফার্স্ট ওয়ার্ল্ড এবং থার্ড ওয়ার্ল্ডের ফাইট। এটা কতটুকু পারা যাবে, কতটুকু কমিটমেন্ট করবে, সেটা নির্ভর করে হচ্ছে কি যে এটা নেগোসিয়েশনের উপরে। সম্মেলনে উপকূলীয় ক্ষতি, বাস্তুচ্যুতি ও ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিকে প্রাধান্য দিতে চায় বাংলাদেশ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে সংশ্লিষ্ট দফতর ও গবেষণা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে তথ্য উপাত্ত সংগ্রহ এবং দাবিনামা চূড়ান্ত করেছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের অভিজ্ঞতা তুলে ধরতে বিশেষ উপস্থাপনাও রাখা হয়েছে। এই যে দুর্যোগগুলা ক্লাইমেট জনিত কারণে যেগুলি হচ্ছে, সেগুলি থেকে আমরা চাইব পরিত্রাণ কিংবা এগুলিতে পুনর্বাসন কার্যক্রমে এটার জন্য আমরা কি ধরনের ফান্ড অ্যাকুমুলেট করতে পারি। 11 দিনব্যাপী বিশ্ব জলবায়ু সম্মেলন শেষ হবে আগামী 21 নভেম্বর। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। জামালপুরের ইটাইলে ব্রহ্মপুত্র নদের ভাঙনে দিশেহারা এলাকাবাসী। নদের গর্ভে বিলীন হচ্ছে ভিটেমাটি, ঘরবাড়ি, ফসলের জমি। বাসিন্দাদের অভিযোগ নদ খননের কারণেই দেখা দিয়েছে ভাঙন। তবে BIWTA বলছে ড্রেজিং শেষ হলে ভাঙন কমার পাশাপাশি উপকৃত হবে এই অঞ্চলের মানুষ। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ব্রহ্মপুত্রের নাব্যতা বাড়াতে 2021 সাল থেকে শুরু হয় 227 কিলোমিটার খনন কাজ। 96টি পয়েন্টে চলছে ড্রেজিং কার্যক্রম। এর মধ্যে ময়মনসিংহ অংশে 46টি ড্রেজার দিয়ে খনন করা হচ্ছে। তবে খনন চলাকালে জামালপুরের ইটাইল অংশে ভাঙন চলছে। স্থানীয়দের অভিযোগ খনন শুরুর পর থেকেই গত 4 বছর ধরে বিভিন্ন এলাকায় নদীর ভাঙনে বিলীন হচ্ছে জনপদ। এতে আতঙ্কে রয়েছে নদী তীরের বাসিন্দারা। ওদের আমরা অনেকভাবে অনুরোধ করছি, তোমরা এই জায়গায় বালুগুলা তুইলো না। অনুরোধের কারণে ওরা আমাকে অনেক হুমকি দিছে। এটা শেষ ঠিকানা, এটা যদি ভেঙে যায় যেভাবে ডেজার বালু তুলতেছে এভাবে ভেঙে যাবো। বালু তুললে আঙ্গর বাড়ি ঘর ভাঙ্গে দিতেছে, আমরা জীবত নিয়ে যাম কোটাই, কোন গানা থাকবো, আঙ্গর কোনো কিছুই নাই। তবে BIWTA বলছে ড্রেজিং শেষ হলে ভাঙন কমার পাশাপাশি উপকৃত হবেন এই অঞ্চলের মানুষ। মাঝখানে যে চরটা থাকে, চরটা থাকার জন্য দুই পাশ দিয়ে পানি যায়, পাড়গুলো ভেঙে যায়। তো আমরা যখন মাঝখান দিয়ে কেটে দিব তখন পানিগুলো আমাদের মাঝখান দিয়ে চলে যাবে। সো আমাদের দুই পাড়ে চাপটা পড়বে না, ভাঙনটা আমাদের অনেক কমে আসবে। গত 2 মাসে নদের ভাঙনে জামালপুরের ইটাইল অংশে শতাধিক বাড়িঘর ও 50 বিঘা ফসলি জমি ব্রহ্মপুত্রের গর্ভে বিলীন হয়েছে। সময় সংবাদ, জামালপুর। ময়মনসিংহ বিভাগে তৃণমূলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চালু হওয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা দিন দিন নাজুক হচ্ছে। নেই ওষুধ, নেই পর্যাপ্ত চিকিৎসক। যেগুলো চালু সেগুলো যেন ধুঁকছে। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। ওবায়দুল হকের রিপোর্ট।
জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র এটি। জরাজীর্ণ এই ভবনে এতদিন চিকিৎসা কার্যক্রম চললেও গত 7 মাস ধরে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটি। কেন কি কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি সেবাদানের এই প্রতিষ্ঠানটি সে বিষয়ে জানা নেই কারো। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। 150-250 রোগী হয়, আমার ওষুধ থাকে না। ওনারা বললো যে 7-8 মাস ধরে ওষুধপত্র বন্ধ, তাহলে আমরা কই যাম। জেলার 28টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা। এর মধ্যে যমুনার ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে 2টি স্বাস্থ্যকেন্দ্র। যে কয়েকটি চলমান আছে সেখানেও রয়েছে নানা সংকট। জনবল সংকট একটা বড় চ্যালেঞ্জ আমাদের। বেশিরভাগ জায়গাতে আমাদের MBBS ডাক্তার নেই, পদায়ন হবে খুব শীঘ্রই। সেটিতে ইনশাল্লাহ আমাদের এই জায়গাগুলোতে ডাক্তার আসবে। নাজুক অবস্থা ময়মনসিংহ জেলার 96টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের। এই যেমন তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। বাইরের সাইনবোর্ডে লেখা পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, গর্ভকালীন ও নর্মাল ডেলিভারি সেবা দেওয়ার কথা, কিন্তু ভেতরে ঢুকলেই দেখা যায় ভিন্ন চিত্র। নেই চিকিৎসক, নেই ওষুধ সরবরাহ, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। একজন ফার্মাসিস্টের উপর নির্ভর করে চলছে পুরো কেন্দ্র। একই চিত্র বিভাগের অন্য 2 জেলা শেরপুর ও নেত্রকোনাতেও। শেরপুরের 41টি ও নেত্রকোনার 58টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আছেন মাত্র 12 জন করে। ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক মানুষেরা। এনা তো ওষুধের লাগে আসলাম, ওষুধ নাই, ওষুধ আসে নাই। রোগীরা আয়া ঘুরিয়া যায়, ওষুধ পায় না, ডাক্তার পায় না। রোগীরা তো বলে আমাদেরকে ওষুধ দেন, আমরা দিতে পারি না, ওষুধ আসে না, এই জন্য দিতে পারি না। যেগুলো আসে এগুলো যদি আমরা পর্যাপ্ত পেতাম, তারপরে মোটামুটি প্রাথমিক যে চিকিৎসা সেটা আমরা এখান থেকে দিতে পারতাম, রোগীদের ওষুধ কিনতে হইতো না। এই যখন অবস্থা, তখন অনেকটা অসহায়ত্বই প্রকাশ করলেন পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। যদিও নতুন নিয়োগ প্রক্রিয়া শেষে সংকট অনেকটাই কাটবে বলে আশা তাদের। বিশেষ করে আমাদের পরিবার কল্যাণ পরিদর্শিকার পদ প্রায় 50% পদ শূন্য রয়েছে। তো যার জন্য আসলে একটু আমাদের সমস্যা হচ্ছে সেবা দিতে। আশা করি যে দ্রুত এগুলি সমাধান হবে, আমরা নিয়োগ দিতে পারবো। সেক্ষেত্রে হয়তো বা আমাদের এই সেবা কার্যক্রম আরও বৃদ্ধি করতে পারবো। সামনে আমাদের যে 48তম BCC নিয়োগ আছে, এই নিয়োগ যদি মেডিকেল অফিসার পদায়ন করা হয়, তাহলে আমরা প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন সাব সেন্টারগুলোতে চিকিৎসক দিতে পারবো। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত 106টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসারের পদ অনুমোদিত থাকলেও শূন্য 59টি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিক হাসান ইমন। ধন্যবাদ নিবিড়। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি সাদিক হাসান ইমন। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। জেলা ডাকাত দলের 4 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব। তিনি জানান, 4 সেপ্টেম্বর আক্কেলপুরের গোপীনাথপুর গ্রামের এক প্রবাসীর বাড়িতে স্বর্ণালংকার ও টাকা ডাকাতি করে পালিয়ে যায় ডাকাতরা। এছাড়াও জামালপুরের এক ব্যবসায়ী ও কালাই উপজেলার এক শিক্ষকের বাড়িতেও ডাকাতি হয়। এই ঘটনায় ডিবি পুলিশের একটি টিম রাজধানী এবং সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় স্বর্ণালংকার সহ ডাকাতি হওয়া বিভিন্ন মালামাল। কুমিল্লায় যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শুক্রবার বিকেলে গোপন খবর পেয়ে কোতোয়ালি মডেল থানায় পুরাতন চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দেশীয় পিস্তল সহ একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী এমদাদুল কামালকে গ্রেফতার করা হয়। এছাড়া 10 কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী খোকন মিয়া ও স্বপন দত্তকে গাজীপুর ও গোলাবাড়ি থেকে গ্রেফতার করা হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরে সমাবেশ করেছে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। শনিবার বিকেলে মেহেরপুরের শহীদ শামসুজ্জোহা পার্ক ময়দানে এই সমাবেশ হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুণ বলেন, ইতোপূর্বে ভোট ছিনতাইয়ের অপচেষ্টা চালানো হয়েছে, এখনও ষড়যন্ত্র চলছে। কেউ কেউ পিআর পদ্ধতি আগে চাচ্ছে, কিন্তু জনগণ সবার আগে চায় জাতীয় নির্বাচন। ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। জনগণের ভোটের অধিকার ছিনতাইয়ের ষড়যন্ত্র
শেরপুর সদর উপজেলার 7 নম্বর চর গ্রামে যাতায়াতের একমাত্র সড়কটি ব্যবহার অনুপযোগী। পাকাকরণ শুরু হলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর পালিয়েছে ঠিকাদার। দ্রুত সড়কটির কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবি নিয়ে রিপোর্ট। পাকা সড়ক নির্মাণ করতে দুই ধারে ইটের গাঁথুনি দিয়ে মাঝ থেকে সরিয়ে ফেলা হয়েছে মাটি। বালু ভরাটের পর করা হবে পাকা, তার আগে রাজনৈতিক পট পরিবর্তন। আওয়ামী লীগ সংশ্লিষ্টতা থাকায় বাকি কাজ সম্পূর্ণ না করে পালিয়ে যায় ঠিকাদার। 17 মাস ধরে কাজ বন্ধ থাকায় বিপাকে শেরপুরের কামারচরের ইউনিয়নের 7 নম্বর চরের বাসিন্দারা। দশানী নদীর তীরবর্তী এলাকায় 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 4টি মাদ্রাসা, কয়েকটি মসজিদ ও বড় বাজার থাকলেও শাহাবুদ্দি চর থেকে মাত্র 4 কিলোমিটার কাঁচা সড়কটিতে বৃষ্টিতে হাঁটু পানি সমান কাদা জমে যায়। এতে চরম ভোগান্তিতে শিক্ষার্থী সহ স্থানীয়রা। রাস্তা কাজ শুরু করার পরে অল্প কিছু করার পরে পালাইছে। বর্ষাকালে আমাদের এই রাস্তায় এমন অবস্থা হয় যে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে যায় এবং নানা দুর্ঘটনা ঘটে। বর্ষাকালে তো আমরা এই রাস্তাটা আসি না। আজকে যদি পাকা থাকতো, রাস্তা থাকতো, পাকা থাকতো, তাহলে অল্প সময়ে আমরা 5 টাকা 10 টাকা দিয়ে কামারচর বাজার যায় বেচাকেনি করা হইতাম। আমাদের রাস্তার কাজটা তাড়াতাড়ি যেন সম্পন্ন হয়। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি দ্রুত কাজ শেষ করার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। এখন যথাসময়ে কাজটা করে নেয়, আমার সরকারি টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও কাজ তো বাতিল হবেই এবং সে ডিবারও হবে। 2023 সালের ডিসেম্বরে প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে 2.5 কিলোমিটার অংশ সড়ক সংস্কারের দায়িত্ব পায় ভাটি বাংলা এন্টারপ্রাইজ ও বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। কাজ শেষ হওয়ার কথা ছিল 2026 সালের জানুয়ারিতে। সময় সংবাদ, শেরপুর। কোথাও গর্ত, কোথাও কাদা, আবার কোথাও ভাঙা কালভার্ট। হবিগঞ্জের কামাইছড়া রানীগাঁও সড়কের বেহাল দশা। স্থানীয়দের পাশাপাশি চা বাগানের শ্রমিকদের যাতায়াত করতে গিয়ে পড়তে হয় সীমাহীন দুর্ভোগে। দ্রুত সংস্কারের আশ্বাস এলজিইডির। রাশেদ খানের তথ্য ও শাওন গোপের ছবিতে রিপোর্ট। কোথাও গর্ত, কোথাও কাদা, আবার কোথাও ভাঙা কালভার্ট, এমন চিত্র হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কামাইছড়া থেকে রানীগাঁও সড়কের। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করেন হাজারো চা শ্রমিক। স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতে রাস্তায় জমে পানি। বছরের পর বছর এই অবস্থা চললেও হয়নি সংস্কার। যাতায়াত ভোগান্তিতে স্থানীয়রা। আমার ডেলিভারি যেমন যায় না, বিরাট কষ্ট জায়গা, আমরা রাস্তা যায় না, এটা মরণ গাঙ্গে যাইতে প্রায় আইলে পরে কইব আমরা রাস্তাঘাট কইটা দেবো, কিন্তু বুট নিয়ে আইরা পরে দেখা যায় আমরা সাথে এরা করে বেইমানি। আমরা বাগানে ট্রাক্টর দিয়ে ঠান্ডা নিয়ে দিই চালানটা, আগে গাড়ি আইতো, এখন আয় না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পৌঁছানোর একমাত্র পথ এটি। সড়কের খানাখন্দের কারণে বেশি ভোগান্তিতে পড়েন রোগীরা। দ্রুতই সড়ক সংস্কারের দাবি এলাকাবাসীর। আসলাম ভাই, আমি রুগী লইয়া আমি নিজেই রুগী গেছি, এখন আমি যাইতে পারি না। এখন এরারে কেন লোকজন আনছি ডাকিয়া 4-5 জনটা কইছে আমারে পার করে দিতে। রাস্তাটা ঠিক করার জন্য আমি রিপোর্টেও করাই এবং পরবর্তীতে আমরা স্থানীয় প্রতিনিধি যারা আছে ওনাদের নলেজেও নিয়ে আসি। দেন ইউনো সাহেবরা আমি ওই রিপোর্টগুলো দেখাই, ওনারা আশ্বস্ত করছে হয়তো ওনার ব্যাপারটা দেখবে। বরাদ্দ পেলে কাজ শুরু করার আশ্বাস স্থানীয় সরকার বিভাগের। রাস্তাটি 3টি চা বাগানের মাঝখান দিয়ে চলে গিয়েছে। ভবিষ্যতে রাস্তাটি প্রকল্পের মাধ্যমে পাকাকরণের জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হবে। 13 কিলোমিটার দীর্ঘ এই সড়কে অন্তত 5 কিলোমিটার এখনো কাঁচা। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন প্রায় 20,000 মানুষ। সময় সংবাদ, হবিগঞ্জ। নেত্রকোনায় অ্যাপ্রোচ সড়ক না থাকায় কাজে আসছে না 3.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত কেগাতি সেতু। অপচয় হচ্ছে সরকারি অর্থ। আর এলজিডি বলছে, ব্রিজ করার সময় স্থানীয়রা অ্যাপ্রোচের জায়গা দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে না দেয়ায় প্রকল্প অনুযায়ী ব্রিজের অবকাঠামোই করা হয়েছে। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। পাখির চোখে দেখলে একদিকে গ্রামীণ সড়ক আর অন্যদিকে সড়কের পাশে স্কেলের মতো দাঁড়িয়ে আছে ব্রিজ। অথচ মূল অংশের কাজ পুরোপুরি শেষ হলেও তৈরি হয়নি দুপাশের সংযোগ সড়ক। নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবড়াগাতি ইউনিয়ন পরিষদ অফিস থেকে কুমারপুর ফেরিঘাট সড়কে খালের ওপর 2021 সালে একটি পিসি গার্ডার সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। 2022 সালের 10 আগস্ট এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2 দফায় মেয়াদ বাড়ানো হয় 2024 সালের 30 জুন পর্যন্ত। এতে মূল সেতুর অবকাঠামো নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় কোনো কাজেই আসছে না স্থানীয়দের। ব্রিজ হয়ে যাবো রাস্তা হয়ে যাবো, হয় না,
আমরা বিরাট কষ্টে আছি। ব্রিজ তো হয়েছে, যাতে সংযুক্ত হইলে আমরাও খুশি, এলাকাবাসীও খুশি। অল্প কিছু মাটি, দুই পাশে দুই মাটির জন্য এই ব্রিজের চলাচলটা বন্ধ। এটা যদি ওকে করে দিত তো আমরা জনগণ চলতে পারতাম। এলজিইডি বলছে, স্থানীয়রা প্রথমে সংযোগ সড়কের জন্য জায়গা দিতে চাইলেও ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে তারা জমি দিতে চাইছেন না। তবে বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আপনি 2 একর দিয়ে নেন, তাহলে আমি ব্যক্তিগত দেবো, গুরুস্থান দেবো না। আর না হলে সরকারি যে আগের সাবেক রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আপনার রাস্তা নিয়ে যান, সমস্যা নাই। যদি জায়গা দেয় তাহলে আমরা অ্যাপ্রোচটা করে দিতে পারবো। পিডি অফিসকে জানাচ্ছি, ওইখান থেকে একটা সিদ্ধান্ত আসলে আমরা ওইভাবে কাজ করব। এলজিইডির তথ্য মতে সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩,৪৪,৪৩,৫৮০ টাকা। সময় সংবাদ, নেত্রকোনা। জমিদাতা ও শিক্ষকদের এক পক্ষের সঙ্গে অধ্যক্ষের বিবাদে দ্বিখণ্ডিত ময়মনসিংহের তারাকান্দার একটি কলেজ। মূল ক্যাম্পাস থেকে সরে গিয়ে বাড়ির পাশে নিজ জমিতে টিন শেড ঘর নির্মাণ করে কলেজ পরিচালনা করছেন অধ্যক্ষ। স্থানীয় প্রশাসন দুপক্ষের সমঝোতার চেষ্টা করেও হয়েছে ব্যর্থ। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। হোসেন আলীর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল হক। কাগজে কলমে শতাধিক শিক্ষার্থী, তবে ক্লাসে উপস্থিতি মাত্র 6 জনের। অধ্যক্ষের সঙ্গে শিক্ষকদের একটি পক্ষের দ্বন্দ্বের জেরে কলেজ দ্বিখণ্ডিত। 2014 সালে প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ভাষা সৈনিক শামসুল হক কলেজ। 2023 সালে এমপিওভুক্ত হওয়ার পর থেকে শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হতে থাকে। গত 20 মে থেকে কলেজে যান না অধ্যক্ষ। বর্তমানে মূল ক্যাম্পাসে এক গ্রুপ এবং অধ্যক্ষের নেতৃত্বে অস্থায়ী আরেকটি ক্যাম্পাস তৈরি করে সেখানে শিক্ষকদের আরেক গ্রুপ একই কলেজের কার্যক্রম চালাচ্ছে। এ অবস্থায় শিক্ষা জীবন নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা। যারা কয়েকজন আছে কিছু মধ্যে তারা চালাইতেছে, তো আমাদের টিচার নাই ক্লাসের মতো। তাদের ব্যক্তিগত স্বার্থের টান নিয়ে ওনারা কি দুইভাবে বিভক্ত হয়ে গেছে। আমার এই ক্ষতিপূরণ দিবে কে? কোন এলোমেলো হয়ে গেছে, কোন আমরা লেখাপড়ার ক্ষতি হইতেছে। শিক্ষকদের এক পক্ষের অভিযোগ, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগের অনুমোদন থাকলেও শুরু থেকে শুধু মানবিকের শিক্ষার্থী ভর্তি ও জনবল নিয়োগ দিয়ে কলেজের কার্যক্রম চালানো হয়। তবে এমপিওভুক্তির পর ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষক আগের নিয়োগ দেখিয়ে অর্থ আত্মসাৎ সহ অধ্যক্ষের নানা অনিয়মের প্রতিবাদ করায় তৈরি হয় দ্বন্দ্ব। উনি কিছু অনিয়ম করেছেন, আমরা দাতা সদস্য ক্লাস যারা প্রতিষ্ঠাতা এগুলোর প্রতিবাদ করাতেই মূলত দুইটা ক্যাম্পাসের তৈরি হয়েছে। ক্যাম্পাস দুইটা হয়তো প্রিন্সিপাল আলাদা হয়ে গেছে, মূল ক্যাম্পাসে প্রিন্সিপাল আসে না। আমাদের সবাইকে চিঠি দিচ্ছে আমরা অনুপস্থিত এবং আমার বেতন বন্ধ করে দিচ্ছে। মূল ক্যাম্পাস থেকে সরে গিয়ে বাড়ির পাশে নিজ জমিতে টিনশেড ঘর নির্মাণ করে কলেজ পরিচালনা করছেন অধ্যক্ষ। শিক্ষকদের আরেকাংশের দাবি, জমিদাতা পরিবারের সদস্য ও শিক্ষক ইকরাম হোসেন এবং তার পরিবারের সদস্যদের বাধা ও নানা হুমকিতে মূল ক্যাম্পাসে যেতে পারছেন না তারা। আর অধ্যক্ষের অভিযোগ, এমপিওভুক্তির পর জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে শিক্ষা বিভাগ ইকরাম হোসেনকে নির্বাচন করলেও বেশ কয়েকজন শিক্ষকের নিয়োগ অবৈধ দাবি করে কলেজ থেকে বের করে দেওয়া হয় অধ্যক্ষকে। সমাজবিজ্ঞানের প্রভাষক ইকরাম স্যার, আপনারা কিভাবে কলেজে ঢুকেন এটা আমরা কালকে দেখব। আইসেন, তাদের বাড়ি পর্যন্ত, আমরা কলেজ গেট পর্যন্ত যেতে পারি নাই। আমরা যদি আশান্বিত হই কিংবা আপনাদের মাধ্যমে যদি সমস্যার সমাধান হয়, আমরা কালকেই ওই মেন ক্যাম্পাসে ফিরে যেতে ইচ্ছুক। আমাকে বলা হয়েছে যে পর্যন্ত এর সমাধান আমি না করতে পারবো সেই পর্যন্ত আমি যদি কলেজে ঢুকে আমাকে হত্যা করা হবে। জটিলতা নিরসনে উভয় পক্ষের সঙ্গে বৈঠক করে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ইউএনও। শিক্ষা বিভাগ বলছে সমঝোতা না হলে এমপিও বাতিলের সুপারিশ করা হবে। উভয় পক্ষই এখানে আসলে তাদের নিজ নিজ দাবির পক্ষে অনড় ছিলেন, যার কারণে এখন পর্যন্ত এটা সমঝোতায় আসেনি। যদি আমরা এটা সমঝোতা না হয় তাহলে অবশ্যই তাদের যাতে বেতন ভাতা বন্ধ হয়, এমপিও বন্ধ হয়, এই ব্যাপারে আমি আমার মাধ্যমিক শিক্ষা মহাপরিচালক মহোদয়কে আমি সুপারিশ করব। কলেজটির শুরু থেকে এখনো পর্যন্ত ব্যবসায় শিক্ষা বিভাগে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ না নিলেও রয়েছেন 3 শিক্ষক। প্রতি মাসে পাচ্ছেন বেতনসহ সকল সুবিধা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 2 দিনের সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শনিবার সকালে হেলিকপ্টারে করে ঢাকা থেকে পাবনা পৌঁছান তিনি। সেখানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাকে স্বাগত জানান। পরে সার্কিট হাউসে দেওয়া হয় গার্ড অব অনার। বেলা 11টার দিকে সদরের আরিফপুরে মা বাবার কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। এরপর যান কালাচাঁদ পাড়ার নিজ বাড়িতে। সেখানে আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও নিবিড় সময় কাটাবেন। রাত্রি যাপন করেন সার্কিট হাউসে। রোববার বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন রাষ্ট্রপতি। এই সফরকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা।
জুলাই সনদ বাস্তবায়নে বাধা এলে তরুণরা তা রুখে দেবে বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সনদের আইনি ভিত্তি দেওয়ার পরই নির্বাচন হতে হবে বলে জানান সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুভা জাবিন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় এনসিপি নেতারা একথা বলেন। বক্তারা বলেন, বাংলাদেশে যে কোনো জাতীয় ইস্যুতে বারবার নারীর কণ্ঠ বাদ পড়ছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিক্রিয়ায় নারীদের মতামত উপেক্ষা করা হয়েছে অভিযোগ তুলে তারা বলেন, যা ভবিষ্যতে রাজনীতিতে নারী অংশগ্রহণের পথ আরও সংকুচিত করবে। বাংলাদেশের রাজনৈতিক যে বলয়, এই বলয়টা আসলে তার কাছেই তার ক্ষমতা রাখতে চায় এবং তারা চায় না এমন কোন শক্তি মাঠে বা কমিশনে বা সংসদে আসুক যেই শক্তিটা আনপ্রেডিক্টেবল। আমরা প্রত্যেকটা কমিশনের সাথে বসেছি যে ওনারা আমাদের কথা শুনেছে, আমরা ওনাদের কথাও শুনেছি। একটি কমিশন আমাদেরকে সময় দেয়নি, সেটা হলো সংবিধান কমিশন। আপনারা নিজেরা রাজনৈতিক বার্গেনিং এর টুল হিসেবে একটা জাতীয় সনদকে ব্যবহার করছেন, এটা কিন্তু আমরা হতে দিব না। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জোটবদ্ধ নির্বাচন করবে গণ অধিকার পরিষদ। তবে বেশিরভাগ আসনে দলীয় প্রার্থীরা অংশ নেবে ট্রাক প্রতীকে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর। শনিবার দিনাজপুরে গণসমাবেশে কথা বলেন তিনি। ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান নুরুল হক নূর। ভারতীয় আগ্রাসনের কারণে দেশে ফ্যাসিবাদদের জন্ম হয়েছিল উল্লেখ করে নুরুল হক নূর আরও বলেন, পার্শ্ববর্তী দেশের অসহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা। রাজনৈতিক দলগুলো মিলেমিশে জোট করলে নির্বাচন করতে হবে যার যার মার্কায়, অর্থাৎ জোট করলেও ভোট করতে হবে নিজ দলের মার্কায়। তাই গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সংসদ সদস্য প্রার্থীরা অংশ নেবে, যাতে করে উচ্চ নিম্ন কক্ষের পাশাপাশি উচ্চ কক্ষেও আমাদের প্রতিনিধিত্ব থাকতে পারে। বৃহত্তর যশোর সমিতি ঢাকার নতুন কার্যনির্বাহী পরিষদের যাত্রা শুরু হয়েছে। শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় সমিতির নতুন নেতৃত্বকে শপথ বাক্য পড়ানো হয়। পাশাপাশি মেধা ও মানবিক মনোনয়নে তরুণদের ভূমিকা রাখা নিয়ে আলোচনা করেন বক্তারা। বৃহত্তর যশোর অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক বন্ধন দৃঢ় করতে সমিতির অব্যাহত ভূমিকার প্রশংসা করেন তারা। আমি সর্বোত্তম প্রয়োগে সচেষ্ট থাকিব। দেখছেন ভোরের সময়। Thai Aluminium. The better is now the best. দেশের বাইরের খবর। ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আবারও 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিস ও বুরেইজি শরণার্থী শিবিরে হামলায় এক শিশুসহ নিহত হয়েছেন 2 জন। পশ্চিম তীরেও হামলা অব্যাহত রয়েছে। 2 বছর ধরে চলা আগ্রাসনে বিষাক্ত হয়ে গেছে গাজার পানির উৎস। এদিকে যুদ্ধবিরতি অমান্য করে লেবাননে চালানো ইসরায়েলি হামলায় প্রাণহানি 3। যুদ্ধবিরতি স্বাক্ষরের পরও নানা অজুহাতে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজার উত্তর সীমান্তে ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগ তুলে হত্যা করেছে আরও কয়েকজনকে। স্থানীয়দের দাবি, যুদ্ধবিরতির পর নির্ধারিত এই ইয়েলো লাইন আসলে অদৃশ্য এক সীমা, যা কোথায় রয়েছে কেউ জানে না। এতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। হামলা চলছে অন্যান্য এলাকাতেও। নেতানিয়াহু বাহিনীর পুঁতে রাখা বোমা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ইসরায়েল প্রায় 2 লাখ টন বোমা ফেলেছে গাজায়, যার মধ্যে 70,000 টন এখনও নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। পশ্চিম তীরেও বাড়ছে সহিংসতা। জেনিনের দক্ষিণ পূর্বাঞ্চলের রাবা গ্রামে ফিলিস্তিনিদের বাড়ি ঘরে হামলা চালায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তাদের সহায়তা করছে নেতানিয়াহু সেনারা। জাতিসংঘের তথ্য বলছে, সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরের 70টি গ্রামে 126টি সহিংস হামলা হয়েছে। পুড়ে গেছে 4000-এরও বেশি জলপাই গাছ।
এদিকে গাজার শেখ রাদওয়ান এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ পানির সংকট। বৃষ্টির পানি ধরে রাখার পুকুরে জমে আছে ময়লা আবর্জনা। ইসরায়েলি হামলায় পাম্প স্টেশন ও নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় ওই পানি ছড়িয়ে পড়েছে আশপাশের বসতি ও আশ্রয় শিবিরে। স্থানীয় প্রশাসন জানিয়েছে পানির স্তর 6 মিটার পর্যন্ত বেড়ে গেছে, যা দুর্গন্ধ, মশা ও সংক্রমণের ঝুঁকি তৈরি করছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গাজার ভূগর্ভস্থ পানির বেশিরভাগ অংশই এখন মারাত্মকভাবে দূষিত। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। যদিও 1 বছরেরও বেশি সময় আগেই কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাশিয়ার বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে ইউক্রেন। দিনিপ্রে ও জাপোরিঝিয়ায় নিহত অন্তত 11 জন, হতাহত বেশ কয়েকজন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থা। এর মধ্যে 1 মাসে রেকর্ড সংখ্যক 21,000-এর বেশি ইউক্রেনীয় সেনা দায়িত্ব ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহার দাবি, রাশিয়ার পক্ষ থেকে প্রায় 1400 আফ্রিকান নাগরিক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। এদিকে প্রয়োজনে ন্যাটোর পক্ষ থেকে রাশিয়ার বিপক্ষে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে জার্মানি। রাতভর 25টিরও বেশি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। ইউক্রেন জানায়, দেশজুড়ে 450টিরও বেশি ড্রোন ও 45টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বেশিরভাগই ধ্বংস করা হলেও কিছু আঘাত হানে দিনিপ্রো ও জাপোরিঝিয়ায়। একটি ভবনে হামলায় বেশ কয়েকজন হতাহতও হয়। দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া শিরদেঙ্কো জানান, খার্কিভ, কিয়েভ ও পলতাভা অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু এলাকায় বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে। জেনারেটরের মাধ্যমে জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে এবং মেরামতের কাজ চলছে। এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইউক্রেনের সেনা সংকট। দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী শুধু অক্টোবর মাসেই 21,600-রও বেশি সেনা দায়িত্ব ছেড়ে পালিয়েছে। সামরিক কর্মকর্তারা বলছেন, যুদ্ধের ময়দানে জনবল কমে যাওয়ায় একই সেনাকে 3 গুণ দায়িত্ব পালন করতে হচ্ছে। একই সঙ্গে অনেক অঞ্চল প্রতিরক্ষা শূন্যতায় পড়েছে। উল্টো দিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা দাবি করছেন, আফ্রিকার 36টি দেশের 1400 জনের বেশি মানুষ রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে। তিনি আফ্রিকান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যাতে তাদের নাগরিকদের এ যুদ্ধে যোগ না দিতে সতর্ক করে। এদিকে জার্মানির দাবি, ন্যাটোর হয়ে রাশিয়া সীমান্তের কাছে মোতায়েনের জন্য 8 লাখ সেনা প্রস্তুত রয়েছে। সেনা কর্মকর্তা আলেকজান্ডার সলফ্রিঙ্ক বলেন, রাশিয়া যে কোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে এই পদক্ষেপ। তবে মস্কো এই অভিযোগ নিরর্থক ভয় দেখানো বলে উড়িয়ে দিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সরকারি অচলাবস্থা কাটিয়ে উঠতে না পারলে 20% ফ্লাইট বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি। একই সঙ্গে সাময়িকভাবে খাদ্য সহায়তা তহবিল স্থগিত রাখার অনুমতি দিয়েছেন আদালত। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিমার অর্থ সরকারি তহবিলের পরিবর্তে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডেমোক্রেট ও রিপাবলিকানদের মতবিরোধে 39 দিন ধরে বন্ধ সরকারি কার্যক্রম মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন অর্থনীতিতে। খরচ বাঁচাতে কর্মী ছাঁটাই, বেতন আটকে দেয়া, সরকারি তহবিল স্থগিতের মতো বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এমনকি কমিয়ে আনা হচ্ছে ফ্লাইটের সংখ্যাও। গত সপ্তাহে বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইটের সংখ্যা 10% কমানোর নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুদিন না গড়াতেই এই সংখ্যা 20% পর্যন্ত কমানোর কথা ভাবছে তার প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি জানান, কর্মচারীদের অনুপস্থিতি বাড়লে ফ্লাইটের সংখ্যা আরও কমিয়ে আনা হবে। বড় এয়ারলাইন্সগুলো বলছে, প্রাথমিকভাবে ফ্লাইট বাতিলের ফলে বড় ধরনের সমস্যা হবে না। তবে আমেরিকান এয়ারলাইন্সের সিইও রবার্ট আইজম সতর্ক করেছেন, সময়ের সঙ্গে বাড়তে পারে এই বাতিলের হার, যা নতুন করে ভোগান্তি বাড়াতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে শাটডাউনের ফলে মুখ থুবড়ে পড়েছে মার্কিন সামাজিক সহায়তা ব্যবস্থাগুলো। এর মধ্যেই খাদ্য সহায়তা ব্যবস্থা বা স্ন্যাপের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতি দিয়েছেন আদালত। আদেশটি প্রায় 4 কোটি 20 লাখ মার্কিন নাগরিককে প্রভাবিত করছে, যারা স্ন্যাপ প্রোগ্রামের ওপর আগাগোড়া নির্ভরশীল।
সিনেটে তর্ক বিতর্ক এড়িয়ে স্বাস্থ্য বীমা সংক্রান্ত ফেডারেল অর্থ সরাসরি নাগরিকদের কাছে পাঠানোর প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি রিপাবলিকানদের এই আহ্বান জানান। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও সিনেটে ফিলিবাস্টার নীতি বাতিলের মাধ্যমে এই অচলাবস্থার অবসান ঘটানোর আহ্বান জানান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।